প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ঢাকা কলেজ অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই সুস্থ আছো এবং নিরাপদে সবাই যার যার বাসায় অবস্থান করছো। আমি লায়লা নার্গিস কামাল, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। একাদশ শ্রেণীর যে সমস্ত ছাত্র মানবিক এবং বাণিজ্য শাখায় ভর্তি হয়েছ তাদের অর্থনীতি প্রথম পত্র আমি পড়াচ্ছি। অর্থনীতি প্রথম পত্রে আমরা পড়ছি মুদ্রা ও ব্যাংক নামের যে অধ্যায়টি আছে, অর্থাৎ তোমাদের দশম যে অধ্যায়টি আছে সেটি আমরা পড়ছি। তো এই দশম অধ্যায়ের আমরা গত ক্লাসগুলোতে মুদ্রা সম্পর্কে পড়েছি এবং সর্বশেষ যে ক্লাসটি ছিল সেই ক্লাসে আমরা পড়েছিলাম কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে। সেখানে আমরা কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে এবং কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী সম্পর্কে জেনেছি। আজ আমরা যে বিষয়টি নিয়ে এখানে আলোচনা করব সেটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ারসমূহ। তো আমরা যখন ব্যাংক পড়েছিলাম তো আমরা তখন দেখেছি যে কেন্দ্রীয় ব্যাংক যেমন আছে, কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি একটি দেশে কিছু বাণিজ্যিক ব্যাংকও থাকে। অর্থাৎ এই যে বাণিজ্যিক ব্যাংকগুলো থাকে তারা আমরা দেখেছি যে জনগণের কাছ থেকে অর্থ আমানত হিসেবে সংগ্রহ করে এবং জনগণকে ঋণ দেয় এবং এইভাবেই তাদের ব্যবসাটা পরিচালনা করে। এবং এই বাণিজ্যিক ব্যাংকগুলোর আমরা দেখেছিলাম যে মূল উদ্দেশ্যই ছিল কি, যে মুনাফা অর্জন করা। আমাদের যে এখনকার যে ঋণ ভিত্তিক অর্থনীতি দেখা যায়, সেই ঋণ ভিত্তিক অর্থব্যবস্থার অর্থের যোগানের একটা বিরাট অংশ আসে হচ্ছিল এই সমস্ত বাণিজ্যিক ব্যাংক থেকে। অর্থাৎ দেখা যায় যে বাণিজ্যিক ব্যাংক সৃষ্ট ঋণেই এই আমাদের ঋণের যোগানটি দিয়ে থাকে। এবং আমরা জানি যে যে কোনো অর্থনীতি সচল রাখার জন্য ঋণের প্রয়োজনীয়তা অপরিহার্য। তবে বাণিজ্যিক ব্যাংক দেখা যায় যে এই ঋণ যেহেতু তাদের উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন করা, সেক্ষেত্রে তারা দেখা যায় যে প্রয়োজনের চেয়ে বেশি ঋণও কখনো সরবরাহ করে, আবার কখনো কখনো প্রয়োজনের চেয়ে কম ঋণও দিতে পারে। তাহলে দেখা যায় এই যে বাণিজ্যিক ব্যাংক একবার ঋণ বেশি দিচ্ছে, ঋণের সম্প্রসারণ করে ফেলছে, আবার একবার ঋণ সংকুচিত করে ফেলছে তার উদ্দেশ্য অনুযায়ী, সেক্ষেত্রে দেশের অর্থনীতিতে একটা অস্থিতিশীল অবস্থা দেখা যেতে পারে, মূল্যস্তর অস্থিতিশীল হয়ে যেতে পারে। এই ধরনের অবস্থা যাতে দেখা না দেয় সেজন্যই যে কেন্দ্রীয় ব্যাংক, যাকে কিনা আমরা সব জেনে এসেছি যে মুদ্রা বাজারের শীর্ষে যে অবস্থান করে, সেই ব্যাংক কী করে, ঋণ নিয়ন্ত্রণের কাজটি করে থাকে। এই ঋণ নিয়ন্ত্রণটি সে কীভাবে করে, কেনই বা করে, কি কি হাতিয়ার বা টুলস ব্যবহার করে সে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে, সেই বিষয়গুলো সম্পর্কেই আজকের পাঠে আমরা বিস্তারিত জানতে পারবো। তো চলো প্রথমে আমরা যাই আসলে ঋণ নিয়ন্ত্রণ বলতে আমরা কি বুঝি সেটি সম্পর্কে জেনে নিই। ঋণ নিয়ন্ত্রণ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে ঋণ নিয়ন্ত্রণ বলতে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণদান নীতির পরিমাণগত ও গুণগত পরিবর্তন সাধনকে বোঝানো হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে ঋণ নিয়ন্ত্রণটা তাহলে কি, যে বাণিজ্যিক ব্যাংকের কিছু ঋণদান নীতি থাকে, সেই ঋণদান নীতির ক্ষেত্রে পরিমাণগত এবং গুণগত এই পরিবর্তনটা যদি করানো যায়, সেটাকে পরিবর্তন সাধন যদি করা সম্ভব হয়, সেটাকে আমরা বলছি ঋণ নিয়ন্ত্রণ। সেখানে আমরা বলতে পারি যে দেশের অর্থনৈতিক উন্নতির জন্য কেন্দ্রীয় ব্যাংক যে পদ্ধতির মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ দেবার ক্ষমতা কমিয়ে বা বাড়িয়ে থাকে তাকে ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি বলে। তাহলে ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিটি কি হলো? ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিটা হলো যে দেশের যে কেন্দ্রীয় ব্যাংকটি থাকে, সে ব্যাংক কিছু পদ্ধতির মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো যে ঋণটা দিচ্ছে সেটির ক্ষেত্রে কখনো তার ঋণদান ক্ষমতাকে সম্প্রসারিত করে ফেলতে পারে, আবার ঋণদান দেওয়ার ক্ষমতাটাকে সংকুচিতও করতে পারে। সেটাই হচ্ছে আসলে ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। অর্থাৎ এই পদ্ধতিতে তাহলে কে প্রয়োগ করছে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কার উপর প্রয়োগ করে এই পদ্ধতিগুলো প্রয়োগ করা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের উপর। কেন করে? বাণিজ্যিক ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের যে ক্ষমতাটা আছে সেটিকে সংকুচিত এবং সম্প্রসারিত করার জন্যই কেন্দ্রীয় ব্যাংক এই পদ্ধতিগুলো প্রয়োগ করে থাকে। তাহলে ঋণ নিয়ন্ত্রণ বলতে কি বোঝায় আমরা তাহলে বুঝতে পারলাম যে কেন্দ্রীয় ব্যাংক আমাদের বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ দেওয়ার ক্ষমতা বাড়িয়ে কমিয়ে ফেলার জন্য যে কিছু পদ্ধতি বা টুলস বা হাতিয়ার, ইনস্ট্রুমেন্ট, মেথডস যাই বলি না কেন ব্যবহার করে থাকে, সেটি হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি।
এবং এটা কেন করা হয়? এটি করা হয় আসলে কোনো দেশের একটি অর্থনৈতিক উন্নতির জন্য কিংবা অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য এই ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো সাধারণত প্রয়োগ। কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করতে গিয়ে দেখা যায় মূলত দুটি নীতি অবলম্বন করে থাকে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতি যদি আমরা দেখি, যেখানে দুটি নীতি দেখব। প্রথমে হচ্ছে একটি পরিমাণগত পদ্ধতি। পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিতে দেখা যায় যে আসলে ঋণের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণটি করে থাকে। অর্থাৎ এক্ষেত্রে অর্থের যোগানের পরিমাণ সম্প্রসারিতও করতে পারে কিংবা সংকুচিতও করতে পারে, করে সে ঋণের যোগানটি নিয়ন্ত্রণ করে থাকে। দ্বিতীয় যে পদ্ধতিটি আমরা দেখব সেটি হচ্ছে আমাদের গুণগত পদ্ধতি। গুণগত পদ্ধতিতে দেখা যায় যে যে ঋণ গ্রহীতা আছে সেই ঋণ গ্রহীতার যোগ্যতা বিবেচনা করে এখানে ঋণের পরিমাণটি সংকুচিত সম্প্রসারিত করার ব্যবস্থাটি নেওয়া হয়। অর্থাৎ যেখানে যে বিশেষ উদ্দেশ্যে বিশেষ ক্ষেত্রে কিভাবে ঋণটি দেওয়া হবে বা কোন যোগ্যতার ভিত্তিতে ঋণ দেওয়া হবে, এইভাবে নির্ধারণ করে নিয়ে এই পদ্ধতিতে ঋণ নিয়ন্ত্রণ করা হয়। এই পদ্ধতিটিকে গুণগত পদ্ধতিও বলা হয়, আবার এটিকে অনেক সময় নির্বাচনমূলক ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিও বলা হয়। তো এই যে আমরা দেখছি পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, সেই পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিকে আবার আমরা তিনটি ভাগে দেখব, যে তিনটি অস্ত্র বা ইনস্ট্রুমেন্ট আছে পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির অধীনে। প্রথমটি হচ্ছে ব্যাংক হার নীতি, দ্বিতীয়টি হচ্ছে আমাদের খোলা বাজার নীতি, এবং তৃতীয় যেটি আছে সেটি হচ্ছে নগদ জমার হার পরিবর্তন নীতি। এই তিনটি নীতি আছে আমাদের পরিমাণগত পদ্ধতি যেটি আছে তার অধীনে। এরপর আসছে আমাদের গুণগত ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতি, এবং গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির অধীনে আছে আমরা দেখতে পাচ্ছি প্রথমে ঋণের রেশনিং, তারপর আছে আমাদের ভোক্তার ঋণ নিয়ন্ত্রণ, তারপর আমরা দেখতে পাচ্ছি বন্ধকি ঋণের নগদাংশ পরিবর্তন, তার উপরে আছে নৈতিক প্ররোচনা, এবং তারপর আছে প্রত্যক্ষ আদেশ ও কাজ। অর্থাৎ ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিটি প্রথমে মূলত দুটি অংশে ভাগ করা যায়। অর্থাৎ দুটি পদ্ধতিতে কেন্দ্রীয় ব্যাংক কোনো দেশের ঋণ নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা নেয়। তার মাঝখানে প্রথমটি হচ্ছে আমাদের পরিমাণগত পদ্ধতি এবং দ্বিতীয়টি হচ্ছে আমাদের গুণগত পদ্ধতি। এবং পরিমাণগত পদ্ধতিতে আমরা দেখলাম তিনটি ইনস্ট্রুমেন্ট বা হাতিয়ার আছে, সেটি হচ্ছে ব্যাংক হার নীতি, খোলা বাজার নীতি এবং নগদ জমার হার পরিবর্তন নীতি। আর আমরা গুণগত পদ্ধতিটি যদি দেখি, সেখানে দেখব আমরা যে পদ্ধতিগুলো আছে, যে ঋণের রেশনিং, ভোক্তার আমাদের ঋণ নিয়ন্ত্রণ, বন্ধকি ঋণের নগদাংশ পরিবর্তন, নৈতিক প্ররোচনা এবং প্রত্যক্ষ আদেশ ও কাজ। তো এখন আমরা এই যে পরিমাণগত পদ্ধতি এবং গুণগত পদ্ধতির যে বাকি মেথডসগুলো দেখলাম, সেগুলো সম্পর্কে একে একে আলোচনা করব। তো প্রথমে আমরা যাচ্ছি পরিমাণগত পদ্ধতিতে, যেটি আছে তার ব্যাংক হার নীতি সম্পর্কে। অর্থাৎ এখানে আমরা এখন জানব যে ঋণ নিয়ন্ত্রণের এই ব্যাংক হার নীতিটি যেটি আছে সেটি কোনটি। ব্যাংক হার নীতি বলতে আমরা বুঝতে পারছি যে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক দাবিকৃত সেই বিশেষ সুদের হার যা বিনিময় বিল পুনর্বাট্টা করার প্রয়োজনে বাণিজ্যিক ব্যাংকগুলোকে গ্রহণ করতে হয়, তাকে ব্যাংক হার বলে। তাহলে আমরা এখানে যে জিনিসটি বুঝতে পারছি যে এই যে ব্যাংক হার, এটি হচ্ছে একটা বিশেষ ধরনের সুদের হার। সেই সুদের হারটা কে নেয়, কে দেয়? সেই সুদের হারটা আসলে যখন বাণিজ্যিক ব্যাংক তার অর্থের প্রয়োজনে তার কাছে যে ঋণপত্র বা বিনিময় বিল এগুলো থাকে, এগুলো পুনর্বাট্টা করার জন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে যায়, তখন কেন্দ্রীয় ব্যাংক তার কাছে এই অর্থটা দাবি করে। অর্থাৎ এখানে যখন কেন্দ্রীয় ব্যাংকের কাছে যখন কোনো বাণিজ্য ব্যাংকের অর্থের প্রয়োজন হয়, অর্থাৎ তার কাছে অর্থ থাকে না, তখন সে কী করে, তার যে বিনিময় বিল ঋণপত্র আছে এগুলো নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের দ্বারস্থ হয়। তখন কেন্দ্রীয় ব্যাংক এইটি ভাঙিয়ে তাকে টাকা দেয়। তবে যা টাকা সেখানে আছে পুরো টাকাটাই কিন্তু তাকে দেয় না, বরঞ্চ সেখান থেকে একটা নির্দিষ্ট হারে সে টাকা কেটে রেখে দেয়। সেটাকে আমরা বলতে বাট্টার হার বলি, মানে যে অংশটা সে কেটে রাখে, এবং সেটাকেই বলা হয় ব্যাংক রেট। অর্থাৎ এই ব্যাংক রেটটা হচ্ছে তাহলে কি, যে ব্যাংক রেটটা হচ্ছে এমন একটি সুদের হার যেটি কিনা আমরা বলছি যে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক দাবিকৃত, যেটি কিনা বিনিময় বিল পুনর্বাট্টা করার প্রয়োজনে বাণিজ্যিক ব্যাংকগুলোকে বহন করতে হয়, সেটি হচ্ছে তাহলে আমাদের ব্যাংক হার। অর্থাৎ আমরা যদি এভাবে বলি যে
যে সুদের হারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক হুন্ডির বিল বাট্টা করে ঋণ দেয় তাকে ব্যাংক হার বলে। অর্থাৎ এটা এক ধরনের সুদের হার যেটি কিনা কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকের মধ্যে সংঘটিত হয়। কেন হয়? যখন বাণিজ্যিক ব্যাংক তার হুন্ডি বা কিংবা ঋণপত্র সেগুলো নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের দ্বারস্থ হয় ভাঙানোর জন্য, তখন কেন্দ্রীয় ব্যাংক এই যে তাকে ঋণ দিচ্ছে তার বিনিময় বিলের বা ঋণপত্রের বিনিময়ে, সেজন্য একটা নির্দিষ্ট পার্সেন্টেজ সে কেটে রেখে দেয়। সেটিকেই বলা হয় আমাদের ব্যাংক হার। যে ঋণ নিয়ন্ত্রণের জন্য আসলে কেন্দ্রীয় ব্যাংকের যে সমস্ত হাতিয়ারগুলো আছে আমরা দেখেছি, তার মাঝখানে ব্যাংক হার হলো একদম সবচেয়ে পুরানো। কেন্দ্রীয় ব্যাংক যেহেতু দেশের অন্যান্য ব্যাংক বা মুদ্রা বাজারের ঋণদানকালে যে সুদের হার ধার্য করে তাকে আমরা বলছি আসলে ব্যাংক রেট। আর এই যে অর্থাৎ আমরা এখানে দেখলাম যে কেন্দ্রীয় ব্যাংক এটি কী করছে, অন্যান্য ব্যাংক বা মুদ্রা বাজারে যখন ঋণ দান করবে তখন একটা সুদের হার নির্ধারণ করে দেবে, সেটাই হচ্ছে আমাদের ব্যাংক রেট বা ব্যাংক হার। এবং এটি আসলে একটি বাট্টার হার বলা হয়। মানে বাট্টার হার হচ্ছে যে একটি নির্দিষ্ট পরিমাণ আমি যদি টাকা ব্যাংকে নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের দ্বারস্থ নির্দিষ্ট পরিমাণ ঋণপত্র নিয়ে ভাঙাতে যাই, তখন সে আমাকে সব টাকা না দিয়ে কিছুটা রেখে দিয়ে তারপর আমাকে যেই টাকাটা দিচ্ছে সেটি হচ্ছে হার, যেই হারে সে কেটে রাখছে। অর্থাৎ দেখা যায় যে কেন্দ্রীয় ব্যাংক সাধারণত অনুমোদিত যে বিল আছে সেটি ঋণপত্রের বিনিময় করে সাধারণত ঋণ দান করে থাকে। কিন্তু এই যে বিলগুলো আছে তার পুরো দামটি বা পুরো মূল্য কিন্তু প্রদান করে না, বরঞ্চ মূল্যের একটি অংশ বাট্টা হিসেবে কেটে দেয়। তো কেন্দ্রীয় ব্যাংক যে হারে এসব বিল বাট্টা করে থাকে তাকে আমরা বলে থাকি হচ্ছে ব্যাংক রেট। এখন যে এই ব্যাংক রেটের সাহায্যে তাহলে সে কিভাবে এটি করবে, আমরা একটা উদাহরণের সাহায্যে বুঝালে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। মনে করি আমরা যে আমার কাছে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে একটি ঋণপত্র আছে, তো সেটি তার 100 টাকা দামের একটি ঋণপত্র, কোনো একটি ঋণপত্র আছে, সেটি যখন সে কেন্দ্রীয় ব্যাংকের কাছে নিয়ে গেল ভাঙানোর জন্য, তখন কিন্তু কেন্দ্রীয় ব্যাংক এই ঋণপত্রটি ভাঙিয়ে তাকে 100 টাকা দিবে না, বরঞ্চ সেখানে যদি তার ব্যাংক রেট 5 টাকা হয় তাহলে 5% হয়, তাহলে সে কী করবে, 5 টাকা রেখে দিয়ে 95 টাকা তাকে দিবে। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক কিন্তু 100 টাকার একটা ঋণপত্র নিয়ে গিয়েছিল ভাঙানোর জন্য, সেখানে কেন্দ্রীয় ব্যাংক তাকে কী করলো, 5 টাকা ব্যাংক রেটের জন্য কেটে রেখে 95 টাকা তাকে দিল। সুতরাং বাণিজ্যিক ব্যাংক পেল 95 টাকা। এখন এই যে অবস্থাটি হলো, যার ফলে কেন্দ্রীয় ব্যাংকের এই 5% রাখার ফলে তার ঋণদান ক্ষমতা হলো 95 টাকা। এখন মনে করি যে এই যে ঋণ নিয়ন্ত্রণটা কিভাবে করবে এর সাহায্যে, আমাদের প্রশ্নটা তখন এখানেই হবে। তখন মনে করলো যে দেশে এখন ঋণের সম্প্রসারণ বেশি হয়ে গিয়েছে, মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে, এখন আমি কি করতে চাই, কেন্দ্রীয় ব্যাংক মনে করলো ঋণ সংকুচিত করতে চাই। তো সংকুচিত করতে চাইলে ব্যাংক কী করবে, কেন্দ্রীয় ব্যাংক এই যে তার ব্যাংক রেটটি আছে সেটি বাড়িয়ে দিবে। ধরো আমরা মনে করি কোনো একটি দেশের ব্যাংক রেট হচ্ছে 5%, তাহলে 100 টাকার ঋণপত্র নিয়ে গেলে 95 টাকা বাণিজ্যিক ব্যাংক পেত, আর কেন্দ্রীয় ব্যাংক 5% রেখে দিত। এখন সে এই ব্যাংক রেট বৃদ্ধি করে দিল 10%। তাহলে এখন যদি বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের দ্বারস্থ হয় তখন কি হবে, তখন কিন্তু সে 100 টাকার বিনিময়ে 90 টাকা পাবে, কারণ এখন ব্যাংক রেট বৃদ্ধি পেয়ে হয়েছে 10%। তাহলে দেখো আগে ছিল 5%, তখন পেত 95 টাকা, আর তারপর এখন হয়ে যাচ্ছে 10%, যার ফলে সে পাচ্ছে 90 টাকা। তো এখানে দেখো দুটো জিনিস একটা ব্যাপার আমাদেরকে খেয়াল করতে হবে, যে এই যে আমাদের বাণিজ্যিক ব্যাংক ওই ব্যাংক রেটের মাধ্যমে তার টাকাটি নিয়ে আসলো, সেটি এখন সে কী করবে, সে এটি এখন জনগণকে ঋণ হিসাবে দিবে। তো প্রথমত সে আগে দিতে পারতো যখন 5% ব্যাংক রেট ছিল 95 টাকা ঋণ, আর এখন সে দিতে পারবে হচ্ছে 90 টাকা ঋণ, এটি একটি ব্যাপার। আর এখানে মূল যে ব্যাপারটি হচ্ছে, এই ব্যাংক রেটের সঙ্গে কিন্তু সুদের হারের, বাজারে প্রচলিত সুদের হার, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক যখন জনগণকে ঋণ দেয় তখন যে হারটি নির্ধারিত হয় সেটি কিন্তু আমরা বলি সুদের হার। এই ব্যাংক রেটের সঙ্গে সুদের হারের কিন্তু একটি প্রত্যক্ষ বা সরাসরি সম্পর্ক স্থাপিত আছে। অর্থাৎ যদি ব্যাংক রেট বেড়ে যায় তাহলে কিন্তু সুদের হারও বেড়ে যাবে, আবার ব্যাংক রেট যদি কমে যায় তাহলে কিন্তু সুদের হারও কমে যাবে। তাহলে যখন ব্যাংক রেট বেড়ে যাচ্ছে তখন সুদের হারও বেড়ে যাচ্ছে। যেহেতু সুদের হার বেড়ে যাচ্ছে তাহলে দেখা যাবে যে জনগণ কি করবে, সেখানে কিন্তু ঋণ কম দিবে।
অর্থাৎ তারা এই যখন সুদের হার বেড়ে যাবে তখন কিন্তু তারা অতিরিক্ত ঋণ নিতে আগ্রহী হবে না। যেহেতু তারা ঋণ দান নিতে আগ্রহী হবে না, সুতরাং বাণিজ্যিক ব্যাংক আর বেশি পরিমাণে ঋণ কিন্তু দিতে পারছে না। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকের ঋণ দান কার্য সবসময় দেখা যায় যে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংক রেট নীতির দিকে লক্ষ্য রেখেই কিন্তু পরিচালিত হয়। যদি কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংক রেট পরিবর্তন হয় তাহলে দেখা যায় যে বাণিজ্যিক ব্যাংকের ঋণ দানের পরিবর্তে যে সুদের হার দাবি করে তা কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংক রেটের সাথে ওঠানামা করে। যেটা আমি বললাম যে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংক রেট আর বাণিজ্য ব্যাংকের সুদের হার এ দুটো যেহেতু সম্পর্কিত, তাই একটি উঠলে আরেকটি উঠে, একটি নামলে আবার আরেকটিও নেমে যায়। কেন্দ্রীয় ব্যাংক যে লক্ষ্য, অর্থাৎ সে যদি মনে করে যে তার ঋণ সম্প্রসারিত করবে তাহলে কী করবে, ব্যাংক রেট বাড়িয়ে দিবে। আর যদি মনে করে সে ঋণ সংকুচিত করবে তাহলে কিন্তু ব্যাংক রেট সে কমিয়ে দিবে। অর্থাৎ সে কখনো ব্যাংক রেট বৃদ্ধি করে আবার কখনো ব্যাংক রেট কী করে, হ্রাস করে। এভাবে দেখা যায় যে সেই ব্যাংক রেট হ্রাস বৃদ্ধির সঙ্গে সঙ্গে সুদের হারও হ্রাস বৃদ্ধি ঘটে এবং এর ফলে আমাদের যে ঋণ নিয়ন্ত্রণ সেটি করা কিন্তু খুব সহজ হয়ে যায়। কারণ যদি ব্যাংক রেট বৃদ্ধি পায় তাহলে সুদের হার বৃদ্ধি পাবে, ফলে দেখা যাবে ঋণ গ্রহণ হয়ে যাবে একটা ব্যয়সাধ্য এবং দুষ্প্রাপ্য, যার ফলে যারা ঋণের উপর নির্ভর করে ব্যবসা বাণিজ্যটি পরিচালনা করে তারা কিন্তু অধিক ঋণ গ্রহণে নিরুৎসাহিত হয়ে যাবে এবং যারা ঋণ ইতিমধ্যে নিয়েছিল তাদের পাওনা ফেরত পাওয়ার জন্য কিন্তু বাণিজ্যিক ব্যাংক তখন তৎপর হয়ে যাবে, যার ফলে দেখা যাবে দুই দিক থেকে এখানে ঋণটি সংকুচিত হয়ে যাবে এবং কেন্দ্রীয় ব্যাংকের যে মূল উদ্দেশ্য অর্থাৎ ঋণ সংকোচন করা সেটি কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংক রেট নীতি, অর্থাৎ যে নীতিটি আমরা বলেছিলাম যে সুদের হারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক হুন্ডির বিল বাট্টা করে ঋণ দেয় তাকে ব্যাংক হার বলে। এই ব্যাংক হার নীতির ফলে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের ঋণটি নিয়ন্ত্রণ করতে পারে। এটি কীভাবে করতে পারে আমরা দেখলাম যে ব্যাংক হার বৃদ্ধির সঙ্গে সঙ্গে যেহেতু সুদের হারও বৃদ্ধি পায়, সুতরাং সেক্ষেত্রে ঋণ নিয়ন্ত্রিত হয়ে যায়। আর যদি ব্যাংক হার হ্রাস পায় তাহলে সুদের হারও হ্রাস পায়, সেক্ষেত্রে আবার ঋণ প্রদানের ক্ষমতা বৃদ্ধি পায়, অর্থাৎ ঋণ দেওয়াটা সম্প্রসারণ করাটা সম্ভব হয়ে যায়। তাহলে এভাবেই একটি কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক রেট নীতির মাধ্যমে তার যে ঋণ নিয়ন্ত্রণের কার্যক্রমটি আছে সেটি নিয়ন্ত্রণ করতে পারে। এরপর আমরা যে নীতিটি দেখব সেটি হচ্ছে আমাদের খোলা বাজার নীতি। অর্থাৎ খোলা বাজার নীতি হচ্ছে যে বাণিজ্যিক ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজারে সরকারি ঋণপত্র ক্রয় বিক্রয় করে। আচ্ছা, যে নীতির মাধ্যমে ঋণপত্রের ক্রয় বিক্রয় পরিচালিত হয় তাকে বলা হয় খোলা বাজার নীতি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে বাণিজ্যিক ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করার জন্য যে দ্বিতীয় হাতিয়ারটি ব্যবহার করে সেটি হচ্ছে খোলা বাজারে লেনদেন নীতি। কেন্দ্রীয় ব্যাংক নিজস্ব উদ্যোগে খোলা বাজারে সিকিউরিটি, বন্ড, যে ঋণপত্র আছে এই সমস্ত ক্রয় বিক্রয়ের মাধ্যমে ঋণের ভিত্তিটা সম্প্রসারিত করে এবং ঋণপত্র বিক্রয় করে তা আবার সংকুচিত করে। অর্থাৎ এটি ঋণপত্রটি কেন্দ্রীয় ব্যাংক বিক্রি করে সেখানে কেন করে, বাণিজ্যিক ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করার জন্য। এবং দেখা যায় যে এটি ক্রয় বিক্রয়ের মাধ্যমে দেখা যায় যে ঋণ সম্প্রসারিত এবং সংকুচিত করা তার পক্ষে সম্ভব হয়। অর্থাৎ এই যে খোলা বাজারে যে লেনদেনটি হয় সেখানে কখনো ঋণের প্রসার ঘটে আবার কখনো ঋণের সংকোচন ঘটে যায়। দেখা যায় যে যদি কখনো দেশে মুদ্রা সরবরাহ প্রয়োজন হয় তাহলে কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের নগদ জমার পরিমাণ বৃদ্ধি করে যা আমানত বা ঋণ সৃষ্টি করার ক্ষমতা বাড়িয়ে দেয় এবং যার ফলে যে কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজারে বন্ড বা সিকিউরিটি ক্রয় করে এবং চেকের মাধ্যমে দাম শোধ করে। অর্থাৎ মনে করলো যে কেন্দ্রীয় ব্যাংক মনে করছে যে এখন আমি দেশে মুদ্রা সরবরাহ মানে বৃদ্ধি করে দিব, তখন কি করবে যে অন্যান্য ব্যাংকের নগদ জমানোর পরিমাণটা বৃদ্ধি করে দেয় এবং জামানত বা ঋণ সৃষ্টির ক্ষমতাটা বাড়িয়ে দেয়। কিভাবে বাড়িয়ে দেয়, যে কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজারে বন্ড বা সিকিউরিটি ক্রয় করে এবং এর ফলে কি হয় যে চেকের মাধ্যমে সেটির দামটি শোধ করে। তো যারা মানে যে সমস্ত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা জনগণের কাছে এটি ছিল তারা বিক্রি করার ফলে তারা এই কেন্দ্রীয় ব্যাংক কী করলো, চেকের মাধ্যমে এই দামটি দিয়ে দিল। তো যে এই বিক্রেতা সে এই চেকটি নিয়ে তার নিজস্ব ব্যাংকের কাছে জমা দিল, তখন
কেন্দ্রীয় ব্যাংক ওই ব্যাংকের নামে নিজ খাতায় নির্দিষ্ট পরিমাণ আমানত দেখে পাওনা পরিশোধ করে দেয়, যার ফলে কি হয় যে বাণিজ্যিক ব্যাংকের নিকট এর ফলে বন্ডের দামের সমপরিমাণ নগদ অর্থ জমা হয়ে যায় এবং নগদ অর্থ জমা দেওয়ার ফলে তার ঋণ দান ক্ষমতা বেড়ে যায়। কথাটা কি তোমরা বুঝতে পেরেছো? আমি আবার বলছি যে খোলা বাজারে যে ঋণপত্রটি বিক্রি করে, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক একবার ক্রয় করে একবার বিক্রয় করে। যদি কেন্দ্রীয় ব্যাংক মনে করে যে খোলা বাজারে ভুল বললাম, যে কেন্দ্রীয় ব্যাংক যদি মনে করে যে ঋণের সম্প্রসারণ ঘটাবে, তখন সে কি করবে, আগে যে ঋণপত্রগুলো বাজারে বিক্রয় করা আছে সেগুলো সে এখন ক্রয় করা আরম্ভ করবে। যখন সে এই ঋণপত্রগুলো ক্রয় করবে, তখন দেখা যাবে যে সমস্ত আর্থিক প্রতিষ্ঠান বা বাণিজ্যিক ব্যাংকের কাছে এই ঋণপত্রগুলো ছিল সেগুলো তারা কেন্দ্রীয় ব্যাংকের কাছে বিক্রি করবে এবং বিক্রি করার ফলে কেন্দ্রীয় ব্যাংক তাদেরকে চেকের মাধ্যমে তাদের এটির মূল্য পরিশোধ করবে। তো যারা এই চেকগুলো পাবে তারা গিয়ে আবার নির্দিষ্ট ব্যাংকে এগুলো জমা দেবে, সেই নির্দিষ্ট ব্যাংক এটি কেন্দ্রীয় ব্যাংকে দিলে কেন্দ্রীয় ব্যাংক তাদেরকে অর্থ দিয়ে দিবে। অর্থাৎ তখন কেন্দ্রীয় ব্যাংকের কাছে চলে যায় ঋণপত্র এবং অর্থ চলে আসে বাণিজ্যিক ব্যাংকের কাছে, যার ফলে বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতাটি সম্প্রসারিত হয়ে যায়। তাহলে এটি একটি উপায়। আবার দেখা যায় যে যদি মনে করে যে না, কেন্দ্রীয় ব্যাংক যে এখন আমি ঋণ সংকোচন করাবো, ঋণ সম্প্রসারণ করা যাবে না, এখন দেশে ঋণ মুদ্রাস্ফীতি আছে, সুতরাং আমি ঋণ সংকোচন করিয়ে ফেলি, তাহলে তারা কি করবে, তারা খোলা বাজারে তখন গিয়ে বন্ড বিক্রয় করবে এবং পরিবর্তে তারা বাণিজ্যিক ব্যাংকের উপর যে বিক্রয় যদি করে তাহলে বাণিজ্যিক ব্যাংকের উপর তারা চেক পাবে এবং এই চেকের বদলে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের জমার পরিমাণ হ্রাস করে তা আবার তারা আদায় করে নেবে। অর্থাৎ এক্ষেত্রে বাজারে যে ঋণপত্রগুলো বিক্রয় হয়েছে সেগুলো আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক বা জনগণের কাছে চলে যাবে, আর যে অর্থ আছে সেটি চলে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কাছে। সুতরাং তখন কিন্তু বাণিজ্যিক ব্যাংকের ঋণ দানের ক্ষমতাটি অবশ্যই কমে যাবে। অর্থাৎ উদ্বৃত্ত অর্থ তখন বাণিজ্যিক ব্যাংকের হাতে না থাকায় বাণিজ্যিক ব্যাংক কিন্তু আর তখন ঋণ দিতে পারছে না। তাহলে এটা হচ্ছে আমাদের খোলা বাজার নীতি। মানে যেখানে আমরা বললাম যে বাণিজ্যিক ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্রীয় ব্যাংক ওপেন মার্কেট অপারেশন যেটা চালায়, অর্থাৎ সরকারি ঋণপত্র ক্রয় বিক্রয় করে থাকে, সেটি হচ্ছে আমাদের খোলা বাজার নীতি। এবং এখানে দেখলাম যে মুদ্রাস্ফীতির সময় এবং মুদ্রা সংকোচনের সময় ভিন্ন ভিন্ন নীতি অবলম্বন করে। অর্থাৎ একবার হচ্ছে ঋণপত্র বিক্রয় করে, আরেকবার হচ্ছে ঋণপত্র ক্রয় করে। তারা যদি দেখা যায় ঋণের সংকোচন ঘটাতে চায় তাহলে বিক্রয় করে, আর যদি ঋণের সম্প্রসারণ ঘটাতে চায় তাহলে দেখা যায় তারা ঋণপত্র ক্রয় করে নেয়। এভাবেই খোলা বাজার নীতির মাধ্যমে আমাদের কেন্দ্রীয় ব্যাংক আমাদের ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। এরপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে নগদ জমার হারের পরিবর্তন। আইনত বা প্রথাগতভাবেই প্রত্যেক দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের মোট আমানতের একটি নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রাখতে বাধ্য। একেই বলে নগদ জমার অনুপাত। অর্থাৎ দেখা যায় যে প্রত্যেকটি দেশেই একটা আইন থাকে যে বাণিজ্যিক ব্যাংকের যে মোট আমানত থাকে তার একটা নির্দিষ্ট অংশ তাদেরকে কি করতে হবে, কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রাখতে হবে বাধ্যতামূলকভাবে। এটাই বলে নগদ জমার অনুপাত। কেন্দ্রীয় ব্যাংক অনেক সময় প্রয়োজন অনুসারে নগদ জমার অনুপাত বাড়াতে বা কমাতে পারে, তাকে বলে নগদ জমার অনুপাতের পরিবর্তন। এটি একটি বেশ ভালো পদ্ধতি আমাদের ঋণ নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে, কারণ কেন্দ্রীয় ব্যাংকের অধীনে যে তফসিলিভুক্ত ব্যাংক থাকে তারা বাধ্যতামূলকভাবেই তাদের আমানতের একটা নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রাখে। এবং তারপরে দেখা যায় যে এই নীতির মাধ্যমে বেশ কিছু অর্থ যদি মানে পরিবর্তন করে, অর্থ হয় সম্প্রসারিত কিংবা ঋণ সংকুচিত, দুটোই আমরা এখানে করতে পারি। অর্থাৎ এখানে আমি এভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে আমরা মনে করি যে এখন নগদ জমার হারের ভাগ হচ্ছে 5%। তাহলে যদি কোনো বাণিজ্যিক ব্যাংকের কাছে 100 টাকা মোট আমানত থাকে তাহলে তার থেকে সে 5 টাকা কী করবে, কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখবে, বাকি 95 টাকা সে ঋণ দিতে পারবে। ঠিক আছে? তো এখন কেন্দ্রীয় ব্যাংক মনে করছে যে না, আমি ঋণ সংকুচিত করব, আমি ঋণ সম্প্রসারণ অবস্থা এখন চাই না, এখন যে হারে ঋণ দিচ্ছে সেটি অর্থনীতির জন্য কাম্য না, আমি সংকুচিত করে ফেলতে চাই। তাহলে সে কী করবে, এই যে নগদ জমার অনুপাতটি আছে সেটি 5% থেকে না করে সেটি 10% করে ফেলবে। তো এখন তাহলে কি হবে, দেখা যাবে যে বাণিজ্যিক ব্যাংক তার যদি আমানত থাকে 100 টাকা, সেখান থেকে তাকে 10 টাকা জমা রাখতে হবে
আর 90 টাকা সে ঋণ দিতে পারবে। তাহলে আগে যখন 5% ছিল আমাদের নগদ জমার হার, তখন সে 95 টাকা ঋণ দিতে পারতো। আবার নগদ জমার হার পরিবর্তন করে যখন এটি 10% করা হলো, তখন সে কিন্তু 90 টাকা ঋণ দিতে পারছে। অর্থাৎ তাহলে এই জমার হারের পরিবর্তনের ফলে আমাদের কিন্তু ঋণ দেওয়ার ক্ষমতাটিও কখনো সংকুচিত হয়, কখনো সম্প্রসারিত হয়। অর্থাৎ নগদ জমার হার যদি কম থাকে তাহলে বাণিজ্যিক ব্যাংকের ঋণ দানের ক্ষমতা থাকে বেশি, আর যদি নগদ জমার হার বেশি হয় তাহলে বাণিজ্যিক ব্যাংকের ঋণ দানের ক্ষমতা থাকে হলো কম। তো এই তিনটি হচ্ছে আমরা যেটা বলেছিলাম যে পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। তো এই পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতিতে আমরা দেখলাম একটি হচ্ছে ব্যাংক হার, আর একটি হচ্ছে খোলা বাজার, এবং তৃতীয়ত যেটি আমরা দেখলাম নগদ জমার হারের পরিবর্তন। এবং এই তিনটিতেই আমরা দেখলাম যে এখানে কিন্তু মানে অর্থের পরিমাণের একটি পরিবর্তন ঘটানো যায়। অর্থাৎ এই নীতিগুলো যখন কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের জন্য প্রয়োগ করে তখন কিন্তু এটির একটি পরিমাণের পরিবর্তন ঘটে। এবং দেখা যায় সাধারণত মুদ্রাস্ফীতি বা মুদ্রা সংকোচন কিংবা বাণিজ্য চক্রের বেশি উত্থান পতন এই সমস্ত যখন দেখা দেয় তখনই কিন্তু কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করার জন্য এই পদ্ধতিগুলো প্রয়োগ করে। অর্থাৎ যদি মুদ্রাস্ফীতি হয় তাহলে কেন্দ্রীয় ব্যাংকের মাথায় থাকে যে এখন ঋণের সংকোচন করতে হবে, তখন নীতিগুলো এভাবে প্রয়োগ করে। আবার যখন মুদ্রা সংকোচন দেখা যায় তখন বোঝা যায় যে ঋণের সম্প্রসারণ করতে হবে, তখন এই যে তিনটি নীতি আছে তাদেরই ভিন্ন ভিন্ন প্রয়োগগুলো থাকে। অর্থাৎ কখনো আমরা দেখব ব্যাংক হার কমাবে বাড়াবে, কখনো দেখব নগদ জমার হারে বাড়িয়ে দিবে বা কমিয়ে দিবে, কিংবা খোলা বাজারে কখনো ঋণপত্র ক্রয় করবে কিংবা বিক্রয় করবে, এর মাধ্যমেই তারা এটি করে থাকে। এরপর আমরা জেনেছিলাম যে পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির পাশাপাশি আমাদের যেটি ছিল সেটি হচ্ছে গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। আমাদের গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি যেটি আছে সেটি আমরা এখন দেখব। গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিতে আমরা যেটি প্রথমেই দেখব সেটি হচ্ছে ঋণের রেশনিং বা বরাদ্দকৃত ঋণ। নির্দিষ্ট নীতির ভিত্তিতে ঋণের পরিমাণ স্থির করে দেওয়াকে ঋণের রেশনিং বলে। এ ব্যবস্থায় কেন্দ্রীয় ব্যাংক নির্দিষ্ট নীতির অধীনে কিছু নির্বাচিত খানে ঋণ প্রদানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে বা তা তুলে নেয়। অর্থাৎ এখানে আমরা দেখব যে কেন্দ্রীয় ব্যাংকের যে কিছু নির্দিষ্ট নীতি আছে সেটার উপর ভিত্তি করেই ঋণের পরিমাণটাকে স্থির করে দেবে, এবং সেখানে কেন্দ্রীয় ব্যাংক সেই কিছু নির্বাচিত খাতে কোন কোন খাতে অর্থাৎ ঋণ দিবে আর কোন কোন খাতে ঋণ দিবে না সেটা নির্ধারণ করে দেয়। অর্থাৎ দেখা যায় যে যদি দেশে ঋণের সংকোচন ঘটাতে চায় সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক ঋণ পাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞার সংখ্যাটি বাড়িয়ে দেয়। আর যদি দেখা যায় যে না এখন আমি ঋণের সম্প্রসারণ ঘটাতে চাই তাহলে দেখা যায় যে ব্যাংক ঋণ পাওয়ার ব্যাপারে যে নিষেধাজ্ঞার খাতের সংখ্যা সেটি কমিয়ে দেয়। এভাবে মানে কোন খাতে ঋণটি কতটুকু যাবে সেভাবে রেশনিং বা বরাদ্দ করে দেয় নির্দিষ্টভাবে নিয়ম নীতির অধীনে, এবং এর মাধ্যমেই গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি যেটি আছে সেটি প্রথম হচ্ছে এটি যে আমরা বলছি যে নির্দিষ্ট নীতির ভিত্তিতে ঋণের পরিমাণটি স্থির করে দেয়, সেটাকেই বলা হয় ঋণের রেশনিং। এরপরে আমরা যেটি দেখব সেটি হচ্ছে ভোগকারীর ঋণ নিয়ন্ত্রণ। এটি আমরা সবাই জানি যে বর্তমানে বেশিরভাগ দেশেই বাণিজ্যিক ব্যাংকগুলো স্থায়ী ভোগ্য পণ্য দ্রব্য ক্রয় করার জন্য, যেমন আমরা বলতে পারি ফ্রিজ, গাড়ি ইত্যাদি ইত্যাদি ক্রয় করার জন্য কিস্তিতে দাম পরিশোধের শর্তে ভোগ্য ঋণ দিয়ে থাকে, তাকে মানে ভোগ্য ঋণ দেয়। এবং এই ভোগ্য ঋণের পরিমাণ প্রয়োজনের তুলনায় যদি বেশি হয়ে যায় তাহলে দেখা যায় যে অনেক সময় ওই সব ভোগ্যদ্রব্যের ক্ষেত্রে মুদ্রাস্ফীতির অবস্থাটি দেখা দেয়, এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে তখন কেন্দ্রীয় ব্যাংক ভোগ্য ঋণের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে। অর্থাৎ আমরা দেখলাম যে আমরা বলছি যে আমাদের যে ভোগ্য পণ্যগুলো আছে অর্থাৎ ফ্রিজ, গাড়ি, টিভি ইত্যাদি কেনার জন্য যে ঋণগুলো দেয় সেটিকে আমরা বলি ভোগ্য পণ্যের জন্য ঋণ। এখন সেখানে ধরো আমরা মনে করি যে একটি গাড়ি কিনতে যাচ্ছে, এখানে তো গাড়ি কেনার ক্ষেত্রে প্রথমে বললো যে ডাউন পেমেন্ট বা প্রথমেই আপনাকে দিতে হবে 10,000 টাকা, এবং পরবর্তীতে 20 কিস্তিতে আপনি বাকি টাকা পরিশোধ করে এই একটি গাড়ি কিনতে পারতেন, এরকম একটা শর্তে ঋণ দেওয়া আছে। সেক্ষেত্রে দেখা গেল যে আসলে
অনেক লোক গাড়ি কিনতে চলে আসছে এবং সেই জন্য দেখা গেল যে গাড়ির দাম বেড়ে গিয়েছে, ঋণের পরিমাণটি বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক কী করতে পারে? সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক করতে পারে কি, এই যে আমরা বলছি যে প্রাথমিক যে ডাউন পেমেন্ট, প্রাথমিক যে টাকা যেটি ছিল 10,000, সেটি সে পরিবর্তন করে বলতে পারে যে না, প্রথমেই আপনি জমা দিবেন 50,000 টাকা। এটি একটি শর্ত। দ্বিতীয় শর্ত হলো, যেখানে আগে ছিল যে 20টি বা 30টি কিস্তির মাধ্যমে আপনি বাকি অর্থগুলো জমা দিবেন, সেইটা কমিয়ে এখন নিয়ে আসতে পারে যে না, আপনি বাকি 10টি কিস্তির মাধ্যমে আপনি বাকি অর্থটা জমা দিবেন। তাহলে কিন্তু দেখা যাবে কি হবে, যে সেক্ষেত্রে যারা ঋণ গ্রহণ করতে আগে আগ্রহী ছিল তারা কিন্তু এখন ঋণ আগের মতো আর গ্রহণ করবে না, বরঞ্চ সেক্ষেত্রে ঋণ নেওয়ার পরিমাণটা অনেক কমে যাবে। এভাবে দেখা যায় যে ভোগকারীর ঋণ নিয়ন্ত্রণ কিন্তু ইচ্ছা করতে পারে, অর্থাৎ এখানে প্রাথমিক যে অর্থ জমা দিতে হবে সেটার পরিমাণ বাড়িয়ে এবং যে কিস্তি থাকে সেই কিস্তির পরিমাণ কমিয়ে এই ঋণ নিয়ন্ত্রণটি করতে পারে। এরপরে ঋণ নিয়ন্ত্রণের যে পদ্ধতি আমরা দেখব সেটি হচ্ছে বন্ধকি বা জামানতি ঋণের নগদাংশ পরিবর্তন। অর্থাৎ এখানে বলা হয় যে ঋণ গ্রহীতা শেয়ার বা মূল্যবান দ্রব্য বন্ধক রেখে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে পারে। অর্থাৎ একজন ব্যক্তি যদি চায় তার যে শেয়ার বা কোনো একটা মূল্যবান দ্রব্য আছে সেটি বন্ধক রেখে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে পারে। তবে ঋণ গ্রহণ করার সময় শেয়ার বা দ্রব্যমূল্যের অনুপাতে একটি নির্দিষ্ট অংশ নগদ অর্থের মাধ্যমে তাকে জমা রাখতে হয়। অর্থাৎ আমি যে মূল্যবান দ্রব্যটি জমা দিলাম শুধু সেখানেই শেষ হচ্ছে না, যেই জিনিসটি আমি এখানে জমা রেখেছি তার মূল্যের অনুপাতে আবার একটি নগদ অর্থ সেখানে জমা রাখতে হয়। এবং কেন্দ্রীয় ব্যাংক আবার এই নগদ অংশের পরিবর্তন করেই কিন্তু ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। অর্থাৎ এখন আমি জিনিসটি তোমাদেরকে একটু উদাহরণের মাধ্যমে বসাই। আমি একটি বস্তু বা আমার শেয়ার বা মূল্যবান দ্রব্য রাখতে গেলাম, মনে করলাম যে সেটি হচ্ছে 100 টাকা। এখন এখানে বলা হলো যে আপনাকে 20% নগদাংশ রাখতে হবে। তাহলে আমার কী করতে হলো, যে আমি 20% সেখানে নগদাংশ রেখে 80 টাকা নিয়ে আসতে পারলাম। 100 টাকার মাঝখানে 20% যেহেতু রাখার নিয়ম, সুতরাং সেখানে দেখা গেল 20 টাকা রেখে আমি 100 টাকা থেকে 80 টাকা নিয়ে আসতে পারলাম, আর আমার 20 টাকা সেখানে জমা রাখতে হলো। এখন ব্যাংক মনে করলো যে এভাবে ঋণ নেওয়ার পরিমাণটি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, এই অবস্থা চলতে দেওয়া যায় না, তারা এটি কমাতে চাইলো। তখন এটি কমাতে গেলে তারা কি করবে, এটি যদি কমাতে চায় তারা এই নগদাংশ যে রাখতে হয় সেটির পরিমাণটি বাড়িয়ে দিবে। অর্থাৎ তখন বলবে যে না, আপনাকে 60%, আপনি যে জিনিস জমা রাখবেন তার 60% জমা রাখতে হবে। অর্থাৎ আমি যদি 100 টাকা মূল্যের কোনো দ্রব্য নিয়ে যাই তাহলে সেখানে দেখা যাবে আমাকে 60 টাকাই জমা রাখতে হবে, আর 40 টাকা আমি মাত্র ঋণ হিসাবে নিয়ে আসতে পারবো। তাহলে এই যে পরিবর্তন হলো, এই পরিবর্তনের ফলে কি হবে, জনগণ কিন্তু আসলে এই বন্ধকি করে যে ঋণটি পাবে, মানে বন্ধক দিয়ে মূল্যবান সম্পদ বন্ধক দিয়ে যে অর্থটি পাবে সেটির পরিমাণ কিন্তু অনেক কমে যাচ্ছে। অর্থাৎ কোথায় আগে আমরা 20 টাকা জমা রেখে 80 টাকা পেতাম, এখানে এখন দেখা যাবে যে 60 টাকা জমা রেখে আমি মাত্র 40 টাকা আনতে পারছি। সুতরাং অবশ্যই এখানে কি হয়ে যাচ্ছে, ঋণটা কমে যাচ্ছে বা ঋণের পড়ে যাচ্ছে। সুতরাং এই বন্ধকি ঋণের নগদাংশ কমানো বাড়ানোর মাধ্যমে ইচ্ছা করলে কেন্দ্রীয় ব্যাংক গুণগত ঋণ নিয়ন্ত্রণ করতে পারে। এরপর যেটি আছে আমাদের, সেটি হচ্ছে নৈতিক প্ররোচনা। বাণিজ্যিক ব্যাংকের ব্যাংক হিসাবে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে। আমরা জানি যে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে দেশের মুদ্রা বাজারের শীর্ষে অবস্থানকারী একটি ব্যাংক, এবং দেশের আমরা যখন ব্যাংকের বা কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে পড়েছিলাম তখন জেনেছি যে সমস্ত বাণিজ্যিক ব্যাংকের ঋণদানের শেষ আশ্রয়স্থল এটি, সকল ব্যাংকের ব্যাংকার হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। সুতরাং যেহেতু বাণিজ্যিক ব্যাংকের ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে, তাই কেন্দ্রীয় ব্যাংক ঋণদানের ব্যাপারে বাণিজ্যিক ব্যাংকগুলোর উপর নৈতিক চাপ বা অনুরোধ সৃষ্টি করতে পারে। অর্থাৎ দেশের যে বর্তমান অর্থনৈতিক অবস্থা থাকে সেটি বিবেচনা করে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে বলতে পারে যে আপনারা এর চেয়ে বেশি ঋণ দিবেন না, বা এই পরিমাণ ঋণ এখন বেশি দেন। অর্থাৎ দুই অবস্থায় তারা অনুরোধ করতে পারে, অর্থাৎ ঋণের সম্প্রসারণ ঘটানোর জন্য অনুরোধ করতে পারে, আবার ঋণের যাতে সংকোচন হয় সেটির জন্যও করতে পারে। এবং দেখা যায় যে দেশের এখন অর্থনৈতিক অবস্থাটা কেমন
সেটা নিয়ে কেন্দ্রীয় ব্যাংক পত্রপত্রিকা, টিভি, রেডিওর সঙ্গে ব্যাংকারদের সাথে সভা এবং মত বিনিময় করে থাকে, এবং সে প্রেক্ষিতেই তারা তাদেরকে এই অনুরোধটা করে থাকে যে এখন ঋণ আপনারা বেশি দেন বা ঋণ এখানে কম দেন। এবং সঙ্গে সঙ্গে দেখা যায় যে এই যে তাদেরকে যে প্ররোচনা দিল, সঙ্গে সঙ্গে আবার একটি প্রচারণার ব্যবস্থাও করে, এবং প্রচারণার মাধ্যমে ব্যাংকগুলো ঋণ প্রদান এবং জনগণের ঋণ গ্রহণের ব্যাপারে সতর্ক করার একটা ব্যাপার থাকে, এবং সে ফলে দেখা যায় যে যোগানটা কিছু পরিমাণে হলেও নিয়ন্ত্রিত হয়ে যায়। অর্থাৎ নৈতিক প্ররোচনার মাধ্যমেও কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করতে পারে। এরপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে প্রত্যক্ষ আদেশ বা কাজ। বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের তফসিলভুক্ত ব্যাংক হওয়ায় আইনত তার আদেশ মানতে বাধ্য। তাই সে বাণিজ্যিক ব্যাংকের উপর অনেক সময় প্রত্যক্ষ আদেশ জারি করে, এবং এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে। আমরা এটি বারবার বলছি যে বাণিজ্যিক ব্যাংকগুলো আসলে কেন্দ্রীয় ব্যাংকের অধিভুক্ত ব্যাংক থাকে, সুতরাং সেখানে কি হয়, কেন্দ্রীয় ব্যাংক যে আদেশ জারি করে সেইগুলো তারা অবশ্যই মানতে বাধ্য। আর যদি না মানে তাহলে কি হবে, না মানলে কেন্দ্রীয় ব্যাংক কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলোর উপরে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে। যেমন কি করতে পারে, বলতে পারে যে তোমার যখন বিল বাট্টা করার সময় হবে তখন তোমার আমি বিল বাট্টা করে দিব না, বা ঋণ নিয়ন্ত্রণের জন্য ঋণের জন্য যখন আর দ্বারস্থ হবে তখন তোমাকে ঋণ আমি দিব না, বিলের বাট্টা করে আমি দিব না। এই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণও কিন্তু নিতে পারে কেন্দ্রীয় ব্যাংক। সুতরাং প্রথমে সে প্রত্যক্ষ আদেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে যে ঋণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে তুমি এটি করবে বা এটি করবে। যদি দেখা যায় যে কোনো ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের সেই নির্দেশনামা মানতে রাজি হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু তারা অনেক ক্ষেত্রেই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে, অর্থাৎ বিনিময়ে বিল পুনর্বাট্টা করে দিতে অস্বীকার করে বা এ ধরনের কোনো শাস্তিমূলক ব্যবস্থা তারা গ্রহণ করে থাকে। এরপরে আমরা যেটি দেখব, গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির সর্বশেষ যে পদ্ধতি আছে সেটি হচ্ছে নির্বাচিত ক্ষেত্রে ঋণ নিয়ন্ত্রণ। এখানে বলা হচ্ছে একটি দেশে অনুৎপাদনশীল ও অপ্রয়োজনীয় খাত থেকে উৎপাদনশীল খাতে মূলধন স্থানান্তর প্রয়োজন হয়। কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় খাত চিহ্নিত করে কোন খাতে ঋণের প্রসার এবং কোন খাতে ঋণের সংকোচন প্রয়োজন সেই নির্দেশনা বাণিজ্যিক ব্যাংকে দিতে পারে। অর্থাৎ এখানে আমরা প্রথমেই বলেছিলাম যে গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, সেখানে কিন্তু ঋণ গ্রহীতার ক্যারেক্টার বুঝে বা ঋণ গ্রহীতা কী চাচ্ছে তার উপর ভিত্তি করে কিন্তু ঋণ নিয়ন্ত্রণটি করা হয়। তো একটি দেশে দেখা যায় যে অনেক ধরনের খাত আছে, কিছু খাত হচ্ছে প্রয়োজনীয়, কিছু অপ্রয়োজনীয়, কিছু খাত উৎপাদনশীল, কিছু খাত অনুৎপাদনশীল। তো সেটির উপর নির্ভর করে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক কী করে, কিছু নির্ধারণ করে দেয়, নির্বাচন করে দেয় যে না, এই বছর আপনারা শুধুমাত্র উৎপাদনশীল এবং প্রয়োজনীয় খাতেই ঋণটি দিবেন, এবং তারা সেই খাতগুলো নির্দিষ্ট করে দিতে পারে। আবার কোনো সময় যদি একদম ঋণের সম্প্রসারণ ঘটাতে চায় তাহলে হয়তো উদার হস্তে বলবেন না, আপনারা এবছর সমস্ত খাত অর্থাৎ অনুৎপাদনশীল, উৎপাদনশীল, প্রয়োজনীয়, অপ্রয়োজনীয় সব খাতেই ঋণ প্রদান করবে। এভাবে নির্বাচন করে দিয়েও কিন্তু কেন্দ্রীয় ব্যাংক নির্বাচিত ক্ষেত্রে ঋণ নিয়ন্ত্রণ করতে পারে। এগুলো গেল তাহলে আমাদের গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। অর্থাৎ আমরা প্রথমে দেখেছি পরিমাণবাচক ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, এরপর আমরা দেখলাম গুণবাচক ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। এবং এই যে দুই ধরনের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি আমরা পড়লাম, এটি থেকেই কিন্তু আমরা বুঝতে পারলাম যে দুই ধরনের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির ক্ষেত্রে বেশ কিছুটা কিন্তু পার্থক্য রয়েছে। অর্থাৎ গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি এবং পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি এই দুটি কিন্তু আসলে এক নয়। প্রথমে আমরা বলেছিলাম যে পরিমাণগত যে ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি থাকে সেখানে কেন্দ্রীয় ব্যাংক ঋণের পরিমাণের একটা পরিবর্তন ঘটিয়ে ফেলে, এবং সেখানে আমরা দেখেছিলাম যে ব্যাংক হারের পরিবর্তন, খোলা বাজার কারবার এবং নগদ জমার অনুপাত পরিবর্তন করে ঋণ নিয়ন্ত্রণটি করে থাকে। আর একটা আমরা বলেছিলাম যে ঋণের মান নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক যে ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতিটি অবলম্বন করে সেটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের গুণবাচক ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি সেটি। এবং সেখানেও আমরা দেখেছি যে অনেকগুলো পদ্ধতি আছে যার মধ্যে তারা ঋণ নিয়ন্ত্রণগুলো করে থাকে। তো আমরা এখন চলো দেখি যে এই যে দুটি পদ্ধতি আমরা পড়লাম, অর্থাৎ পরিমাণগত ও গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, সেই দুটির মাঝখানে কি কি পার্থক্য আছে। তো প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি পরিমাণগত পদ্ধতির দ্বারা সমগ্র অর্থনীতিতে
একসাথে নিয়ন্ত্রণ করা সম্ভব, কিন্তু গুণগত নিয়ন্ত্রণ পদ্ধতির মাধ্যমে অর্থনীতির নির্বাচিত অংশে ঋণ নিয়ন্ত্রণ করা হয়। অর্থাৎ আমরা দেখেছি যে পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি আমরা যখন গ্রহণ করা হয় কোনো দেশে, তখন কি করা হয়, সামগ্রিকভাবে একটি নির্দেশনা থাকে বাণিজ্যিক ব্যাংকের উপর যে এখন আমরা ব্যাংক রেট বাড়িয়ে দিচ্ছি, কিংবা এখন আমরা নগদ জমার হার পরিবর্তন করছি। সেটা সমগ্র দেশের জন্যই, ব্যাংকেরগুলোর জন্য প্রয়োজন হয় এবং সেই নীতিটি সমস্ত ব্যাংকের জন্য প্রযোজ্য হয় বলেই একসাথে সমগ্র দেশে ঋণ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। কিন্তু গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিতে কিন্তু তা না। আমরা দেখেছি এখানে অর্থনীতির নির্বাচিত অংশ থাকে, অর্থাৎ এখানে একবার আমরা উৎপাদনশীল খাতে ঋণ নিয়ন্ত্রণ করি বা অনুৎপাদনশীল খাতে ঋণ নিয়ন্ত্রণ এখানে করতে পারি, কিংবা আমরা ভোগ্য ঋণের ক্ষেত্রে বিশেষ কোনো একটা নিয়ম কানুন করতে পারি, কিংবা নগদ জমার ক্ষেত্রে সেখানে পরিবর্তন করে, অর্থাৎ পার্শিয়ালি আমরা কোনো কোনো ক্ষেত্রে নির্বাচন করে নিয়েই কিন্তু গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিটি করা সম্ভব হয়। দ্বিতীয়তে আমরা দেখছি পরিমাণগত পদ্ধতিটি সংখ্যাত্মক ধারণায় প্রকাশ করে, আর কোনো পদ্ধতিতে ঋণের গুণগত দিকটি বিবেচিত হয়। অর্থাৎ পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি থেকে একদম একভাবে কিন্তু পরিমাণটি কমে আসে বা বের হয়ে যায়। আমরা যেমন বলেছিলাম যে যদি 5% থেকে ব্যাংক রেট 10% হয়ে যায় তাহলে সুদের হার অবশ্যই বেড়ে যাবে এবং এখানে অবশ্যই ঋণের একটা পরিমাণগত পরিবর্তন হয়ে যাবে। আর গুণগত পদ্ধতিতে আমরা কিন্তু দেখেছি যে ঋণের যে গুণগত দিকটি, অর্থাৎ কোথায় কোন ধরনের ঋণের উপর সেটি পড়বে, সেখানে এখানে বেশি গুরুত্বটি দেওয়া হয়। তৃতীয়ত হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের পরিমাণগত পদ্ধতির যে কোনো একটি ঘোষণার মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো সরাসরি প্রভাবিত হয়, কিন্তু নির্বাচনমূলক পদ্ধতির ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনা প্রদান করে বা পরোক্ষ ব্যবস্থা গ্রহণ করে। অর্থাৎ আমরা যদি প্রথম পদ্ধতিটি, অর্থাৎ আমরা যদি দেখি পরিমাণগত পদ্ধতি, সেখানে কিন্তু দেখলাম যে ডিরেক্ট নির্দেশ দিচ্ছে যে আমি ব্যাংক রেট বাড়িয়ে দিয়েছি বা আমি ব্যাংক রেট কমিয়ে দিয়েছি, একটি সরাসরি নির্দেশ। আমি নগদ জমানতের অংশ পরিবর্তন করেছি, আমার যত টাকা আগে জামানত রাখতে হতো মোটের আমানতের একটি অংশ, এটা আমি এখন বাড়িয়ে দিলাম। কিংবা খোলা বাজারে আমি ঋণপত্র এখন ক্রয় করতে যাচ্ছি, অথবা আমি খোলা বাজারে ঋণপত্র বিক্রয় করতে যাচ্ছি। এটি একটি ঘোষণা যখন দেওয়া হয় তাহলে কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলো সরাসরি এফেক্টেড হবে, কারণ তারা এই কার্যক্রমের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সরাসরিভাবে রিলেটেড থাকে। কিন্তু নির্বাচনমূলক পদ্ধতির ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনা প্রদান করে কিংবা পরোক্ষ ব্যবস্থাটা কিন্তু সরাসরি না। অর্থাৎ এখানে বলছে যে আপনি ভোগ্য পণ্যের ঋণের উপরে কমিয়ে দেন, এই কিস্তিটি কমিয়ে দেন, কিংবা প্রথম ডাউন পেমেন্টের পরিমাণটি বাড়িয়ে দেন, এই ধরনের একটা নির্দেশনা তারা প্রদান করছে। এক্ষেত্রে ভোক্তা যদি ঋণ নিতে না আসে বা ভোক্তা যদি বেশি ঋণ নিয়ে নেয়, তাহলে কিন্তু এই কাজটি দেখা যাবে যে এই যে একটা ব্যবস্থাটা কিন্তু সরাসরি আসলে ব্যবস্থাটি হয় না, পরোক্ষ ব্যবস্থা হয়। কিংবা এই খাতে ঋণ দেন, কিংবা আপনি এখন ঋণের পরিমাণ কমিয়ে দেন, এই যে ব্যবস্থাগুলো, এইটি কিন্তু আসলে একটা নির্দেশ দেওয়া, এখানে কোনো সরাসরি ব্যবস্থা না, এটি হচ্ছে একটা পরোক্ষ ধরনের ব্যবস্থা। ঋণদাতার উপর প্রভাব বিস্তার করে পরিমাণগত পদ্ধতি, আর গুণগত পদ্ধতি ঋণ গ্রহীতার উপর প্রভাব বিস্তার করে। আমরা পরিমাণগত পদ্ধতিতে দেখেছি যে বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণদাতা হিসেবে যখন কাজ করছে, যখন ব্যাংক রেটের পরিবর্তন হচ্ছে, কিংবা আমাদের নগদ জমার পরিবর্তন হচ্ছে, কিংবা খোলা বাজার নীতি আমরা অনুসরণ করছি না কেন, সেটা কিন্তু ঋণদাতা অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকের উপরে প্রভাব বিস্তারটি বেশি করছে। আর গুণগত পদ্ধতিতে ঋণ গ্রহীতা যে থাকে তার উপরে প্রভাব বিস্তার করে, কারণ আমরা দেখলাম যে এখানে বলা হলো যে উৎপাদনশীল খাতে উৎপাদন করবে তাকে ঋণ দাও, তাহলে এখানে ঋণ গ্রহীতার ব্যাপারটি ইম্পর্ট্যান্ট। কিংবা যিনি ভোগ্য ঋণ গ্রহণ করছেন তার উপর একটি নির্দেশনা আসছে। সুতরাং এখানে দেখলাম আমরা যে পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে ঋণদাতার উপর প্রভাব বিস্তার করলেও গুণগত পদ্ধতির ক্ষেত্রে কিন্তু এখানে ঋণ গ্রহীতার উপরে প্রভাব বিস্তার করে থাকে। পরিমাণগত পদ্ধতিগুলো সাধারণত অনমনীয় বা অপরিবর্তনযোগ্য, কিন্তু নির্বাচনমূলক যে পদ্ধতি বা আমরা গুণগত পদ্ধতি যেটাকে বলি, সেখানের যে পদ্ধতিগুলো আছে সেগুলো আসলে পরিবর্তনশীল। পরিমাণগুলো পদ্ধতিগুলো মাঝখানে যেগুলো আছে সেগুলো স্ট্রাকচারালভাবেই ওভাবে ঠিক করা আছে এবং সেগুলো সেভাবেই থাকে, অর্থাৎ এটা বেশি পরিবর্তন করা যায় না। কিন্তু নির্বাচনমূলক পদ্ধতিগুলোতে দেখা যায় যে বিভিন্ন সময় প্রয়োজনের ক্ষেত্রে এগুলো পরিবর্তন করে নতুন কিছু অ্যাড হয় বা এগুলো কিছু বাদও যেতে পারে। এরপরে আমরা দেখব যে পরিমাণগত ও গুণগত নিয়ন্ত্রণ পদ্ধতির যে পার্থক্য, সেই পার্থক্যটি হচ্ছে
মুদ্রাস্ফীতি এবং বাণিজ্য চক্র প্রতিরোধে পরিমাণগত পদ্ধতি কম ফলপ্রসূ, কারণ বিনিয়োগ হ্রাস পাওয়ায় মন্দা এসে যেতে পারে। আর অপরপক্ষে গুণগত পদ্ধতি এক্ষেত্রে অধিক ফলপ্রসূ, কারণ এটি বিশেষ বিশেষ ক্ষেত্রে ভোগ কমাতে পারে। আমরা একটা জিনিস বলেছিলাম যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু ঋণ নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। তো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে গিয়ে যদি পরিমাণগত পদ্ধতি বেশি মাত্রায় প্রয়োগ করা হয়, তখন দেখা যায় যে এই অবস্থার প্রেক্ষিতে, অর্থাৎ সংকোচনমূলক ঋণ নীতি বেশি গ্রহণ করার প্রেক্ষিতে, তখন বিনিয়োগটি কখনো হ্রাস পেয়ে যেতে পারে। অর্থাৎ ঋণ না থাকাতে যারা বিনিয়োগকারী ছিলেন তারা বিনিয়োগ করতে পারছেন না, এবং যার ফলে উৎপাদন কমে যাবে, এবং উৎপাদন কমে গেলে তারপরে একটা সময় দেখা যাবে যে অর্থনীতিতে মন্দা চলে আসতে পারে। সুতরাং সেক্ষেত্রে পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি মুদ্রাস্ফীতির সময় যদিও প্রয়োগ করা হয়, খুব সাবধানে প্রয়োগ করতে হবে যাতে এরকম মন্দা অবস্থা চলে না আসে। অর্থাৎ সেটি আবার দেখা যায় সবসময় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ না করে অথবা মন্দার দিকেই নিয়ে গেল। কিন্তু এক্ষেত্রে যদি পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি প্রয়োগ করা হয়, তাহলে এটা দেখা যায় যে গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি যদি এক্ষেত্রে আমরা প্রয়োগ করি, তাহলে কিন্তু দেখা যায় এটি বেশি ফলপ্রসূ। কারণ এটা আমরা দেখলাম যে বিশেষ বিশেষ দিকে ভোগ নিয়ন্ত্রণ করে, অর্থাৎ যে যদি দেখা যায় যে কোনো বিশেষ দ্রব্যের ক্ষেত্রে একটি দাম বৃদ্ধির প্রবণতা রয়েছে, সেই ক্ষেত্রে ঋণ নিয়ন্ত্রণ করে কিন্তু সেটিকে একটি মাত্রায় নিয়ে আসতে পারে। এরপর আমরা দেখছি যে পরিমাণগত পদ্ধতির সাফল্য নির্ভর করে সুসংগঠিত ঋণ বাজারের উপর। সাধারণত স্বল্পোন্নত দেশগুলোতে ঋণের বাজার উন্নত। এ অবস্থায় স্বল্পোন্নত দেশে গুণগত নিয়ন্ত্রণ পদ্ধতি প্রয়োগ করা অধিক যুক্তিযুক্ত। এটা আমরা জেনেছি যে বেশিরভাগ স্বল্পোন্নত দেশে কি যে আমাদের যে মুদ্রা বাজারটি আছে সেটি অসংগঠিত, এবং অসংগঠিত মুদ্রা বাজার থাকলে পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি আসলে কাজ করতে পারে না। সেক্ষেত্রে গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি অধিক কাজ করতে সক্ষম হয়। এরপর আমরা দেখছি যে পরিমাণগত পদ্ধতির মাধ্যমে ঋণের প্রাপ্যতার উপর কেন্দ্রীয় ব্যাংক সরাসরি হস্তক্ষেপ করে, কিন্তু নির্বাচনমূলক বা গুণমূলক ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি পরোক্ষভাবে প্রভাব ফেলে। তাই পরিমাণগত পদ্ধতি যত দ্রুত প্রভাব বিস্তার করতে পারে, নির্বাচনমূলক পদ্ধতিগুলো ধীর গতিতে প্রভাব ফেলে। অর্থাৎ এখানে আমরা কনক্লুশনে সেটা বলতে পারি যে আমাদের যে দুই ধরনের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি দেখলাম, নির্বাচনমূলক এবং পরিমাণবাচক বা গুণবাচক ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। একটি দেখেছি আমরা পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, আরেকটি আমরা দেখেছি কি গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। এই দুটি পদ্ধতি প্রয়োগ করার ক্ষেত্রে দেখা যায় যে পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি দ্রুত প্রভাব ফেলে, আর গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি কিছুটা স্লো প্রভাব ফেলে। সুতরাং এক্ষেত্রে বলা যায় যে পরিমাণগত এবং গুণগত দুই ধরনের ঋণ নিয়ন্ত্রণের যে পদ্ধতি আমরা জানলাম, দুটি আলাদা আলাদাভাবে কাজ করতে গেলে দুই ধরনের ইম্প্যাক্ট পড়ার একটা সম্ভাবনা অবশ্যই আছে। সেক্ষেত্রে দেশের আর্থিক নীতি যখন গ্রহণ করা হয়, তখন দেশের অর্থনৈতিক অবস্থা বুঝে দুইটি নীতি পাশাপাশি প্রয়োগ করা হয় কখনো, বা কখনো একটি নীতির একাধিক নীতি একসাথে প্রয়োগ করে বা একাধিক পদ্ধতি একসাথে প্রয়োগ করে অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল রাখার জন্য চেষ্টা করা হয়। অর্থাৎ গুণগত এবং পরিমাণগত দুই ধরনের ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতি একটি দেশের জন্য অবশ্যই জরুরি। আমরা এতক্ষণ পরিমাণগত এবং গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির মধ্যে তুলনামূলক আলোচনা দেখেছি। আর আমরা কিন্তু এছাড়াও যে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের যে পরিমাণগত তিনটি পদ্ধতি সম্পর্কে জেনেছিলাম, এদের মাঝখানেও কিন্তু আসলে আমরা একটা তুলনামূলক আলোচনা করতে পারি যে এই যে তিনটি পদ্ধতি আমরা জানলাম, ব্যাংক হার, তারপর হচ্ছে নগদ জমার পরিবর্তন, এগুলো সেটি আমরা কিভাবে ব্যবহার করে থাকি, বা এদের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, বা এদের মাঝখানে কোনো মিল আছে কিনা। তো প্রথমে আমরা দেখি প্রয়োগের ক্ষেত্রে সুবিধা। অর্থাৎ আমাদের যে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের পরিমাণগত হাতিয়ারগুলো আছে, অর্থাৎ ব্যাংক হারের পরিবর্তন, খোলা বাজার নীতি এবং নগদ জমার হারের বা রিজার্ভ হারের পরিবর্তন, সেগুলোর মাঝখানে প্রয়োগ করার ক্ষেত্রে কোনটি সুবিধাজনক? ব্যাংক হার পরিবর্তন নীতি বাস্তবায়নের দায়িত্ব বাণিজ্যিক ব্যাংকগুলোর উপরে থাকে। তারা ব্যাংক হার বাড়ানো বা কমানোয় সাড়া না দিলে এ নীতি কিন্তু ফলপ্রসূ হয় না। অর্থাৎ ব্যাংক হার চেঞ্জ করা হলো, এখন বাণিজ্যিক ব্যাংকের কাছে যদি পর্যাপ্ত অর্থ থাকে, তাহলে কিন্তু বাণিজ্যিক ব্যাংক তার ঋণপত্র নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের দ্বারস্থ হবে না। সুতরাং ব্যাংক রেট বাড়ানো হলেও তার কোনো ইম্প্যাক্ট তখন বাণিজ্যিক ব্যাংকের উপরে পড়বে না। বাণিজ্যিক ব্যাংকের উপর যদি ব্যাংক রেট
এটার ইম্প্যাক্ট না পড়ে তাহলে সে সুদের হার বাড়াবে না, এবং সুদের হার না বাড়ালে ঋণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে উদ্দেশ্য কেন্দ্রীয় ব্যাংক নিয়েছিল সেটি সফল হবে না। আবার খোলা বাজার নীতি যেটি আছে সেটির কিন্তু পরিচালনা বা কার্যক্রমের সম্পূর্ণ দায়িত্ব থাকে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের উপর। এ দায়িত্ব পালনে কেন্দ্রীয় ব্যাংক নিজেই উদ্যোগী হয় এবং কেন্দ্রীয় ব্যাংক নিজের উদ্যোগে মুদ্রা বাজারে সরাসরি এটি ঋণপত্র বিক্রি করার প্রয়োজন হলে বিক্রি করে, কিংবা ক্রয় করার প্রয়োজন হলে ক্রয় করে থাকে, যার ফলে এটি কিন্তু সরাসরি একটি ঋণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে থাকে। এবং যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই ব্যাংক হার নীতি এবং আমাদের যে খোলা বাজার নীতি, এই দুটোর মাঝখানে প্রয়োগের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে খোলা বাজার নীতিটি আছে সেটি কিন্তু অধিক সুবিধা। এরপরে রয়েছে ঋণপত্রের মূল্যের স্থিতিশীলতা রক্ষা। সরকারি ঋণপত্রের মূল্যের স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে ব্যাংক হার পরিবর্তন রীতি কোনো কার্যকর ভূমিকা আসলে রাখতে পারে না, কিন্তু খোলা বাজার কার্যক্রম পরিচালনার মাধ্যমে এর মূল্যের স্থিতিশীলতা রক্ষা করা যায়। সরকারি ঋণপত্র, বন্ড এগুলির মূল্য কমানোর ক্ষেত্রে কিংবা বাড়াতে থাকলে কেন্দ্রীয় ব্যাংক সেগুলো যথাক্রমে ক্রয় অথবা বিক্রয় করতে পারে। ব্যাংক হার পরিবর্তন নীতি ঋণপত্রের মূল্যের উপর কোনো প্রভাব ফেলে না, ফলে তা ঋণপত্রের মূল্য অস্থিতিশীল করতে পারে না, এবং নগদ জমার হার পরিবর্তনের ক্ষেত্রেও কিন্তু একই ঘটনাটা ঘটে থাকে। অর্থাৎ ঋণপত্রের মূল্যের স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে আমরা বলতে পারি যে নগদ জমার হার কিংবা ব্যাংক হার এরা ভূমিকা রাখতে পারে না। এরপরে আসছে আমাদের অর্থনীতিতে মন্দা প্রতিরোধ। অর্থনীতিতে যদি মন্দাভাব দেখা যায় সেক্ষেত্রে দেখা যায় যে ব্যাংক হার পরিবর্তন এবং নগদ জমার হার পরিবর্তন নীতি যদি প্রয়োগ করা হয় তারা কিন্তু আসলে প্রত্যক্ষভাবে কোনো ভূমিকা রাখতে পারে না। তবে সেক্ষেত্রে দেখা যায় যে খোলা বাজার কার্যক্রমের মাধ্যমে যদি ঋণপত্র সেখানে ক্রয় বিক্রয় করে সে ঋণ তথা মুদ্রার যোগান হ্রাস বৃদ্ধি করা যায়, এবং মুদ্রার এবং যে যোগানটি আছে সেটি যদি নিয়ন্ত্রিত হয় তাহলে কিন্তু সেখানে মন্দাভাবের যে প্রতিক্রিয়াটি আছে সেটি এড়ানো যায়। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখছি যে মন্দাভাব প্রতিরোধ করার জন্য যে আমাদের ব্যাংক হার নীতি পরিবর্তন করা কিংবা নগদ জমার হার পরিবর্তন করলে সেটি প্রত্যক্ষ ভূমিকা রাখে না, বরঞ্চ সেক্ষেত্রে খোলা বাজার নীতিটি বেশি ভূমিকা রাখতে সক্ষম হয়। এরপরে আছে আমাদের ঋণপত্রের প্রাপ্যতা। দেশে যদি মুদ্রা বাজারে দেখা যায় যে ঋণপত্রগুলোর অল্প আছে, অর্থাৎ যেমন আমরা বেশিরভাগই বলেছি যে স্বল্পোন্নত দেশগুলোতে ঋণপত্রের স্বল্পতা থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে খোলা বাজার কার্যক্রম আসলে ফলপ্রসূ হয় না, কারণ যদি ঋণপত্রই না থাকে তাহলে সেই বাজারে বিক্রয়টা হবে কি। সুতরাং সেক্ষেত্রে নগদ জমার হার পরিবর্তন করে ঋণ নিয়ন্ত্রণ করতে হয়। অর্থাৎ যে দেশে আমাদের মতো যে সমস্ত দেশগুলো আসলে দেখা যায় যে স্বল্পোন্নত দেশ আছে সেইগুলো দেশে কিন্তু নগদ জমার হারের পরিবর্তন করেই ঋণ নিয়ন্ত্রণ করতে হয়। এরপর হচ্ছে আমাদের ঋণদান নীতি দ্রুত কার্যকর করার ক্ষেত্রে, অর্থাৎ যে নীতিটি গ্রহণ করবে সরকার ঋণদান নীতির ক্ষেত্রে সেটা যদি দ্রুত কার্যকর করতে চায় তাহলে কোন ধরনের নীতিটি গ্রহণ করবে। দেখা যায় যে ঋণের পরিমাণ হ্রাস বৃদ্ধি করার জন্য কেন্দ্রীয় ব্যাংক যে উপায় অবলম্বন কোনো অর্থাৎ সেখানে এটা হতে পারে ব্যাংক হার পরিবর্তন বা খোলা বাজার কার্যক্রম, এই দুটো কিন্তু আসলে দ্রুত প্রয়োগ করা যায় না, কিন্তু নগদ জমার হারের যে পরিবর্তন আছে সেটি কিন্তু দ্রুত প্রয়োগ করা যায়। কারণ আমরা এটা বলেছি যে ব্যাংক হার পরিবর্তন করলো গভর্নমেন্ট, কিন্তু দেখা গেল বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে প্রচুর পরিমাণে নগদ অর্থ আছে, সুতরাং তারা কি করবে, ঋণের জন্য কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের দ্বারস্থ হবে না। সুতরাং ব্যাংক রেট বাড়ালেও বাণিজ্যিক ব্যাংক যেহেতু কেন্দ্রীয় ব্যাংকের দ্বারস্থ হচ্ছে না সেক্ষেত্রে সুদের হার বাড়বে না এবং ঋণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু কোনো প্রভাব ফেলবে না। তেমনিভাবে হতে পারে যে খোলা বাজার নীতিতে গেল কিন্তু সেটি ক্ষেত্রেও পর্যাপ্ত ঋণপত্র নেই, সেক্ষেত্রেও এটা ইম্প্যাক্ট ফেলতে সক্ষম হবে না। তখন দ্রুত ঋণদান কার্যকর করার জন্য যেটি করতে হবে নীতি কার্যকরের জন্য সেটা হলো নগদ জমার হারের পরিবর্তন। অর্থাৎ তখন কেন্দ্রীয় ব্যাংকগুলো যদি বাণিজ্যিক ব্যাংকগুলোকে আদেশ দেয় যে আগে তোমরা 5% হারে মোট জামানতে রেখেছ, এখন 10% হারে রাখতে হবে, তাহলে এটাই হচ্ছে সবচেয়ে দ্রুত ঋণ নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে। এরপরে আমরা আসছি যে অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রের উপরে প্রভাব। অর্থনীতির উপর নগদ জমার হার পরিবর্তনের প্রভাব চিহ্নিত করা আসলে একটু কঠিন হয়ে যায়,
ব্যাংক হার নীতির প্রভাব যে প্রভাব সেটাও হচ্ছে কিন্তু দেখা যায় যে পরোক্ষ, অর্থাৎ ব্যাংক হারের সঙ্গে সুদের হার রিলেটেড, সেটার সঙ্গে আবার ঋণ রিলেটেড। কিন্তু আভ্যন্তরীণ দাম স্তর, মজুরি, উৎপাদনশীলতা নিয়ন্ত্রণ এবং এগুলোর উপর যে খোলা বাজারের যে ক্রয় বিক্রয় নীতিটা আছে সেটা কিন্তু একটা সরাসরি প্রভাব বিস্তার করে। অর্থাৎ আভ্যন্তরীণ দাম স্তর, মজুরি, উৎপাদন, নিয়োগ, আয় এগুলোর উপর খোলা বাজারের প্রভাবটা হয় সরাসরি, এবং এই জন্যই দেখা যায় যে ওই দুটির তুলনায় খোলা বাজারের প্রভাবটি অর্থনীতির উপর বেশি পড়ছে। এরপর হচ্ছে আমাদের যে উদ্ভূত পরিস্থিতির মোকাবেলা। ব্যাংক হার পরিবর্তন ও নগদ জমার হার পরিবর্তন নীতি খুব দ্রুত চেঞ্জ করা যায় না, কারণ বারবার যদি এটি চেঞ্জ করে তাহলে কিন্তু মুদ্রা বাজারে দেখা যায় একটা আস্থার সংকটের চেঞ্জ হয়, অর্থাৎ এটি মানে স্টেবল অবস্থা থাকে না। মানুষ মনে করে যে বারবার কেন এরকম নগদ জমার হার কিংবা ব্যাংক হার নীতি পরিবর্তন হচ্ছে। কিন্তু যে পরিস্থিতি যেরকমই হয়, অর্থাৎ মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকোচন যেরকমই দেখা যাক কিনা, বাজারে যদি খোলা বাজার কার্যক্রম চালানো হয়, যেটা আমরা বলছি যে ক্রয় বিক্রয় করা হয় আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাঝখানে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক, তাহলে সেটা কিন্তু কোনো সমস্যা সৃষ্টি করে না, বরং যে পরিস্থিতিটি সৃষ্টি হয়েছে সেটি খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করা যায়। সুতরাং এই যে আমরা আলোচনাটি করলাম, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের পরিমাণগত যে 3টি পদ্ধতি আছে সেটি আলোচনা করলাম। সেখানে দেখলাম যে 3টি নীতি আসলে গুরুত্বপূর্ণ, তবে তার এই 3টি নীতির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে খোলা বাজার যে নীতিটি আছে সেটি অধিক গুরুত্বপূর্ণ, কারণ এটি বেশি কার্যকরী হয়, এবং কোনো সময় দেখা যায় আসলে যে 3টি নীতির মাঝখানে হয়তো 2টি নীতি একসঙ্গে প্রয়োগ করলে ঋণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে অধিক সুফল পাওয়া যায়। তো এই হচ্ছে আসলে আজকে আমাদের কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের বিভিন্ন হাতিয়ারগুলো কী ছিল এবং তাদের মাঝখানে পারস্পরিক তুলনা বা আলোচনা আমরা করলাম। বেশ লম্বা একটি ক্লাস হয়ে গেল। তো আমার মনে হয় না বিষয়টি খুব কঠিন ছিল বোঝার জন্য। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে ক্লাসটি অনুসরণ করো অবশ্যই এটি বুঝতে পারবে। যারা এতক্ষণ আমার সঙ্গে মনোযোগ দিয়ে ক্লাসটি দেখেছো তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ক্লাস দেখার জন্য। সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে এবং বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।